আমি যদি ধরেও নি যে সত্যি সত্যি হয়ে গেল, 20 জনের সাংসদ পদ বাতিল হয়েও গেল যদি, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই ক্ষমতা আছে যে ওই 20 জনকে জিতিয়ে নিয়ে আসবেন? আমার তো মনে হয় না তার এই ক্ষমতা রয়েছে। কুড়ি সাংসদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে তাদের অযোগ্য ঘোষণা করা হবে কিনা, এখন নজর সুপ্রিম কোর্টের দিকে। অন্যদিকে এই সাংসদকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ, বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ এবং তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত যদি তাদের সাংসদ পদ বাতিল হয়, তাহলে কি বাংলার লোকসভা আসনে ফের নির্বাচন হতে পারে? এই নিয়ে কি বললেন রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস? বাংলায় 20 জন এমপির নির্বাচন খুব শীঘ্রই হবে। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন আর্জি নিয়ে 20 জন এমপি ডিসকোয়ালিফাই করে দেওয়া হোক। আর অন্যদিকে কপিল সিব্বল ঠিক এই একই কেসে শিবসেনাদের হয়ে প্রায় জিতে বসে আছেন, অনৈতিক শিবসেনাদের বিজেপিকে জয়েন করা কেসে। সুপ্রিম কোর্ট প্রায় বলে দিয়েছেন স্পিকার ভুল ছিলেন, সেই শুনে এনসিপিআই কে স্বীকৃতি দিতে ভয় পাচ্ছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এদিকে এনসিপিআই মধ্যে লেগেছে তুমুল ঝগড়া, বাংলায় আবার 20টা সিট লোকসভার নির্বাচন হতে চলছে না, বিদ্রোহীদের এক অংশ ফিরছেন মমতা ব্যানার্জির দুয়ারে। না দেখো, আমি প্রথমেই বলি যে এটা খুব মানে সময়ের আগে হয়ে যাবে যে 20 জনের আবার নির্বাচন হবে। যতক্ষণ না নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে বা স্পিকার যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছেন, বা যেহেতু মামলাটা কোর্টে আছে, যতক্ষণ না কোর্ট এই বিষয়ে কিছু রায় দিচ্ছে, আমাদের এখনই বলাটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে যে আবার নির্বাচন হবে। হ্যাঁ, উপনির্বাচন হবে বসিরহাটে, সেটা আমরা কম বেশি জানি বা সরকারের যে সোর্সেস থেকে আমরা খবর পাচ্ছি। কিন্তু যেহেতু বিষয়টা আদালতে আছে, অনেকগুলো মামলার অনেক রকম বিষয় আশয় থাকে। শিবসেনার কেসটা আলাদা, এই কেসটা আলাদা, দুটো কেসকে দুরকম ভাবে দেখা উচিত বলে আমি মনে করি। আর এনারা স্বেচ্ছায় গিয়েছেন বলে দাবি করেছেন, আমি পশ্চিমবঙ্গের এমপিদের কথা বলছি। আর শিবসেনার ক্ষেত্রে অনেক রকমের বিষয় আশয় আছে। তো যতক্ষণ আমি এটাই বলবো যে এটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে যে নির্বাচন হবেই। আমার ব্যক্তিগত আমার ধারণা যে এত সহজে 20 জনের এই নির্বাচন হবে না। কারণ আইন যেটা বলছে যে 2/3 মেজরিটির মধ্যে যদি বেরিয়ে যায় আর কি, তো সেই ক্ষেত্রে তো এখানে যে আইনটা আছে যে নেতাদের ক্ষেত্রে দলবদল আইনটা, সেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা নয়। কিন্তু আদালতে যেহেতু মামলাটা আছে, ফলে আদালত কিভাবে দেখবে, তারা আদালত তো বিভিন্ন রকমের সার্কামস্ট্যান্সের উপরে, এভিডেন্সের উপরে কথা বলবে। ফলে দেখা যাক যে যতক্ষণ আদালত কি রায় দেয়। তবে আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে না যে এদের সাংসদ পদ খারিজ হয়ে যাবে বলে। কারণ এরা বিজেপিতে যাননি, অন্য একটা দলে গিয়েছেন। সেই দলের স্বীকৃতি অস্বীকৃতি নিয়ে সমস্যা থাকতে পারে, বা সেই দলের স্বীকৃতি কতটা আছে, কি আছে না আছে, তারা কিভাবে ফর্মালি জয়েন করেছেন, আদৌ জয়েন করেছেন কিনা, সেটা আমরা এখনই কেউ কিন্তু জানি না। কারণ এনসিপিআই এর তারা যে জয়েন করেছেন, কিভাবে তারা জয়েন করেছেন, পদ্ধতিটা এনসিপিআই এর কি রয়েছে, এনসিপিআই এর কি স্বীকৃতি আছে, ন্যাশনাল দল হিসেবে না আঞ্চলিক দল হিসেবে, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু আমি ধারণা যেটা করা হচ্ছে, বা এনসিপিআই দলের একজনের সাথে আমার কথা হয়েছে, তো তারা যেটা বলছেন আদি এনসিপিআই এর, তো সেটা দিয়ে আমার মনে হয়েছে যে সে ইনক্লুশনের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। তবে আদালত রায় দিক, তারপরে দেখা যাক। এখন খুব তাড়াহুড়ো হয়ে যাবে যে নির্বাচন হচ্ছে, এই কথাটা একদম স্পষ্ট করে বলাটা আর কি। সুপ্রিম কোর্ট জাজ জয়মাল্য বাগচি কি একটু মমতা ব্যানার্জিকে বেশি স্নেহের চোখে দেখছেন? অভিষেক ব্যানার্জির 20টা এমপি বরখাস্ত কেসটা আজ তারই এজলাসে গেছে, অভিষেক ব্যানার্জির লাভ হবে তাতে? না না, আমি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির এই ক্ষেত্রে এইটা একদম আমি এটার সাথে অ্যাডমিট করব না যে তিনি অভিষেক ব্যানার্জি পন্থী বা অভিষেক ব্যানার্জি তার স্নেহ করেন তিনি আর কি। কারণ পশ্চিমবঙ্গে জয়মাল্য বাগচি যখন পশ্চিমবঙ্গে হাইকোর্টে ছিলেন, কলকাতা হাইকোর্টে, তখন তার অনেকগুলো রায় তৃণমূলের বিরুদ্ধে গেছে। ফলে বিচারকদের সম্পর্কে এই ধরনের পলিটিক্যাল কমেন্ট করাটা ঠিক নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেসের মেরিটের উপরে ডিপেন্ড করে বিচারপতিরা, তো আমরা এটাই ধরে নিই যে বিচারপতিরা বায়াসড হন না, এটা আমরা ধরে নিই। তো বিচারপতিরা যে বিচার করেন তার উপরে অনেক কিছু বিষয় থাকে, যে কেসের মেরিট কি আছে, কেসের প্রেক্ষাপট কি আছে, এভিডেন্স কি আছে, সাক্ষী কি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো দেখেই বিচারপতিরা কিন্তু নির্ণয় নেন। তার সঙ্গে আবারও এটা বলবো
যে আবার এটাও ঠিক পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিচার ব্যবস্থার এটা একটা আমি বলবো গাফিলতির জায়গা, যে আমরা বলি যে আইন সবার জন্য সমান, কিন্তু সবার জন্য সমান হয় না। ভিআইপিদের ক্ষেত্রে কিছু কিছু সময় আলাদা ট্রিটমেন্ট হয়, শুধুমাত্র পলিটিক্সের ক্ষেত্রে নয়, আমি অন্য ক্ষেত্রেও বলছি, সিনেমা জগতের ক্ষেত্রে। পাটৌদি নবাব একটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উনি ফেসেছিলেন, ওনার কিন্তু জেল হওয়ার কথা ছিল, উনি কিন্তু জেল খাটেননি। এবং পরবর্তীকালে একটা সিনেমার, বলিউড সিনেমা শুটিং এর দৌরান আপনারা জানেন যে সালমান খান, তাব্বু এটসেট্রা এটসেট্রা আরো অনেকে, পাটৌদি নবাবের ছেলে, তারাও অভিযুক্ত ছিলেন। সেই কেসে অনেকেই জেল খাটেননি, কয়েকদিন জেল খেটে আমরা দেখলাম সালমান খান বেরিয়ে এসেছেন। অথচ ওই কেসেই বহু মানুষ আছেন যারা 7 বছর 10 বছর পর্যন্ত জেল খেটেছেন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। ফলে এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট হয়, আবার কিছু কিছু লোকের ইমিউনিটিও থাকে, সাংসদদের কিছু কিছু ইমিউনিটি থাকে, সেই ইমিউনিটির সুযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড কারখানাগুলো করছেন সেটা তো জনসমক্ষে রয়েছে। কিন্তু আবারও বলবো যে জয়মাল্য বাগচি নিশ্চয়ই কোর্টে কিছু মেরিট দেখেছেন বা ওই কেসের মধ্যে বলে হয়তো তিনি করছেন। কোনো বিচারপতিকে এইভাবে বায়াসড ভাবে বলাটা ঠিক নয়, তাহলে তো আমরাও মমতা ব্যানার্জির মতন হয়ে যাব। মমতা ব্যানার্জি পক্ষের রায় হলে স্বাগত জানাতেন, আর যেটা তার পক্ষে হতো না সরাসরি কোর্টকে বিভিন্ন রকম ভাবে তিনি গালমন্দ করতেন। বিচারপতিকে এইগুলো বলাটা ঠিক নয়, কোর্টের বিষয় আশয় দেখে তারপরে জাজমেন্ট বা পাস করা, কমেন্ট পাস করাটা উচিত। কিন্তু পঙ্কজ দা, এনসিপিআই 20 জন সাংসদের নাম এখনো এনসিপিআই লোকসভার রেজিস্টারে ওঠেনি, স্পিকার তাদেরকে স্বীকৃতি দেয়নি। এদিকে তারা শুভেন্দু অধিকারীর সাথে ব্রেকফাস্ট করছেন, অন্য কারোর সাথে লাঞ্চ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির কেসের পরিণতি কি হতে চলেছে বলে আপনার মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে এনসিপিআই যে দল রয়েছে তার রাজনৈতিক স্বীকৃতি কতটা রয়েছে সেটাও তো আমাদের কাছে ক্লিয়ার না। আমরা তো 2 মাস আগে, যতক্ষণ না এই বিষয়টা হয়েছে তার আগে এই দল সম্পর্কে জানতাম না। পশ্চিমবঙ্গে বহু পার্টি রয়েছে যাদের সম্পর্কে আমাদের জানা নেই, তাদের সিম্বল কি রয়েছে, অ্যাকচুয়ালি সেই সিম্বলটা আবার রিকগনাইজ সিম্বল রয়েছে কিনা। এই ক্ষেত্রে আমি আইএসএফ এর উদাহরণ দেবো। আইএসএফ যখন লঞ্চ হলো, আইএসএফ বিরাট সাড়া ফেলে দিল মুসলিম অঞ্চলগুলিতে। ততক্ষণ অব্দি আমরা কিন্তু আইএসএফ এর সিম্বল জানতাম না, যেটা এখন খাম, চিঠির খাম ব্যবহার করছে তারা। পরবর্তীকালে তারা দেখলাম যে ওই খাম যে চিহ্নটা ছিল ওটা আমরা যতটা শুনেছি যে ঝাড়খণ্ডের কোনো একটি রাজনৈতিক দল থেকে তারা ওটা অ্যাকোয়ার করেছিল। ফলে এনসিপিআই এর বিষয়টা তো সত্যি আমাদের কারো কাছে ক্লিয়ার নয়, কি কারণে এই সমস্যা হচ্ছে। নিশ্চয়ই কোনো সমস্যা আছে বলেই লোকসভার যিনি স্পিকার আছেন ওম বিড়লা সাহেব, তিনি হয়তো সেটাকে স্বীকৃতি দিচ্ছেন না। বা এর পিছনে আরেকটা কারণ হতে পারে, হয়তো কেউ এটা সরাসরি বলবেন, কেউ বলবেন না। সেটা হচ্ছে বিজেপির সঙ্গে তাদের সম্পর্কের যে কেমিস্ট্রিটা, সেটা কি হতে পারে। তারা বিজেপির মধ্যে অনেকে ভাবছেন যে তারা হয়তো পুরোপুরি বিজেপি কোনোদিন হয়ে যেতে পারেন, আবার অনেকে ভাবছেন যে তারা এনডিএর মধ্যে থাকবেন। আবার তাদেরই 3-4 জন সংখ্যালঘু সাংসদ যারা রয়েছেন, আবু তাহের সহ, ইউসুফ পাঠান সহ, তারা আবার বলছেন যে না, আমরা বিজেপির সঙ্গেও যাব না, আমরা এনডিএর সঙ্গেও যাব না, আমাদের এলাকার জনগণকে, তারা যেটা বলতে পারেননি আর কি, আমাদের মুসলমান জনগণ যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে তাদের কৈফিয়ত দেওয়ার ব্যাপার আছে। বেশি বিজেপির সাথে মাখামাখি করলে তাদের গায়েও ডিম কাদা এইসব পড়তে পারে। তো ফলে এই ব্যাপারটা খুব হচপচ জায়গায় রয়েছে যতক্ষণ না এনসিপিআই নিজে ক্লিয়ার করছে। কারণ এনসিপিআই যাদের 20 জন সাংসদ, তাদের আমরা কর্মসূচি দেখছি না। আরেকটা সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে, এনসিপিআই এর কয়েকজন সাংসদের সাথে কথা বলে যেটা বুঝেছি, তারা যেটা বলছেন, তারা হয়তো সাংসদ আছেন কিন্তু এলাকায় এনডিএ সদস্য হয়েও তারা কিন্তু একটাও পার্টি অফিস খুলতে পারেননি। কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির পার্টি অফিস ছাড়া বারাসাত সংসদীয় এত বড় এলাকা, তিনি কটা এনসিপিআই এর পার্টি অফিস করতে পেরেছেন? বাদবাকি যারা আছেন তারা কটা এনসিপিআই এর পার্টি, তারা তো কাজই করতে পারছেন না, তাদের নিজের বিষয়টাই ক্লিয়ার নয়। তো আমরা এটাকে ক্লিয়ারলি কিভাবে বলতে পারবো যে তাদের এখন অবস্থানটা কি? পঙ্কজ দা, আপনি বলছেন কাজ করতে পারছে না, রচনা ব্যানার্জি বেরিয়ে এসে একগাল হাসি মুখ নিয়ে সবাইকে বলছে আমরা ভীষণ খুশি হলাম শুভেন্দু বাবুর সাথে মিটিং করে, এবং আমাদের নিজস্ব বিধানসভায় কি কাজ করতে হবে আমরা খুব ভালো গাইডেন্স পেলাম। এরকম গাইডেন্স তাকে আমরা কখনো আগে পাইনি, এই গাইডেন্স পেয়ে আমরা ভীষণ খুশি। দেখুন, এবং আমি আরেকটা কথা এর সাথে বলতে চাই পঙ্কজ দা, অন্যদিকে সৌগত রায় বলছে যে এনসিপিআই সদস্যরা খুব একটা কমফোর্টেবল নয় এনডিএ এর ওয়ার্ক এথিক্স এর সাথে। আপনি কি বলবেন? এনসিপিআই এর 2 জনের সদস্য। আমি তো সে কথাই বলছি। দেখুন, দুটো আলাদাভাবে বলি। প্রথমে রচনার কথা। রচনা বন্দ্যোপাধ্যায়কে এখনো আমি পলিটিক্যাল পার্সন মনে করি না। উনি অভিনেত্রী ছিলেন, ভালো অভিনেত্রী হতে পারেন, খারাপ অভিনেত্রী হতে পারেন, সেটা সমালোচনা করার আমি এক্সপার্ট নই, কারণ আমি সিনেমার এক্সপার্ট নই আর কি। কিন্তু তিনি অতীতেও যে সমস্ত মন্তব্য করেছেন, তিনি যে দলেই থেকেছেন সেই দলের অস্বস্তি বাড়িয়েছিলেন। আপনাদের সকলের মনে থাকবে
যে যখন তিনি ভোটের ময়দানে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন, তিনি সেই কালো কালো ধোঁয়া, এইসব চিমনির ধোঁয়া, এইসব অনেক কথা বলেছেন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন। এখন উনি যে দলে আছেন তারই অস্বস্তি বাড়াবেন, বা যে শিবিরে আছেন তারই অস্বস্তি বাড়াবেন। কয়েকদিন আগে তিনি বলেই বসলেন যে তৃণমূল যদি না হারতো তাহলে কি আমি এসব করতাম। তো স্বাভাবিকভাবেই একজন ম্যাচিওর পলিটিশিয়ান এই ধরনের কথা কখনোই বলবে না। তো তিনি একটা ইম্যাচিওর পলিটিশিয়ানের মতো কাজ করছেন। তো স্বাভাবিকভাবে তিনি যেটা করছেন, তিনি যে শিবিরেই থাকুন সেই শিবিরের মুখ পোড়াবেন, নিজেরই একজন পলিটিশিয়ান হিসেবে তিনি নিজের ইমেজটাকে নষ্ট করছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসে। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা কি ছিল, সৌগত রায় এবং এনসিপিআই কমফোর্টেবলের বিষয়টা। তো দেখুন, ওটাই আমি বলছিলাম আর কি। এরা যারা এনসিপিআই এখন বলছেন, 2 মাস আগে অবধি, 3 মাস আগে অবধি তো তারা তৃণমূল কংগ্রেসের লোক ছিলেন। তো তৃণমূলের সাথে বিজেপি, এনডিএ মানে তো এনডিএর কোর হচ্ছে বিজেপির কোর এবং সমমনোভাবাপন্ন মানুষের কোর, বা এনডিএর যে মেজর পলিসি সেটা বিজেপি ঠিক করে, সেটা স্বীকার করুক বা না করুক, তাতে তো অস্বীকার মানে মিথ্যে কিছু হয়ে যায় না। তো এরা যারা তৃণমূল, যাদের কোর রয়েছে, তারা তো বিজেপির কোরের সাথে তো তার কখনোই মার্জ হবে না। একটা যৌগ মিশতে গেলেও তো আমরা ফিজিক্স তো পড়েছি, সেটা তো কম্প্যাটেবিলিটি হতে হয়। তো এদের তো কম্প্যাটেবিলিটি কোনোদিন হতে পারে না। এরা মুসলিম মেজরিটি ভোটের উপরে জিতে এসেছেন, এরা সেকুলারিজমের পলিটিক্স করেছেন, এরা আঞ্চলিক বা পশ্চিমবঙ্গের স্বার্থের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে হঠাৎ করে তারা দিল্লিতে গিয়ে এনডিএর সাথে যোগ দিলেই তো তার সাথে কপ আপ করতে পারবেন না, ম্যাচ করাতে পারবেন না। বিজেপি হিন্দুত্বের কথা বলে, কিন্তু মোদি শুভেন্দুর সাথে তো খুব ব্রেকফাস্ট লাঞ্চ করছে। সেটা তো দেখুন, সেটা তো রাজনৈতিক একটা যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। যারা এনসিপিআই আছেন তাদেরও একটা বাঁচার উদ্দেশ্য আছে। তারা 15 বছরে সবাই যে খুব স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এমনটা নন, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে। তো তাদেরও একটা বাঁচার বিষয় রয়েছে, ডিম যাতে তাদের দিকে কেউ না ছড়ে সেই বিষয় রয়েছে, ইডি সিবিআই এর ভয় রয়েছে। সেই সমস্ত কারণে হয়তো তারা বিজেপির সখ্যতা চাইছেন। বিজেপিরও কিছু ইন্টারেস্ট আছে, যেটা বিজেপি হয়তো সরাসরি বলবেন না। একটা তো রয়েছে, তার মধ্যে বিভিন্ন বিল পাস করানোর বিষয় রয়েছে। তারপরে সমস্ত রাজনৈতিক দল সবসময় চায় যে তার দলটা ভারী হোক, তার দলের ব্যাপ্তিটা বাড়ুক। সেই ক্ষেত্রে একেবারে রেডিমেড রান্না করা 20 জন সাংসদ যদি পাওয়া যায়, তাদেরও দল ভারী হবে। এনডিএর ক্ষেত্রে বলছি, তারা এখন এনডিএ বলছেন, যেহেতু সরাসরি ইনক্লুশন হোক না হোক, চেয়ার তাদেরকে অ্যালট করা হোক বা না হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু যেহেতু তারা আনঅফিসিয়ালি হলেও এনডিএর যেহেতু সদস্য, তো বলতে গেলে বিজেপিরই এটা দল ভারী হলো। তো বিজেপি সবসময় চাইবে তাদের দল ভারী হবে, শত্রুর দল ভারী হোক তো কখনো কোনো রাজনৈতিক দল তো চায় না। কিন্তু ওই যে কোরের যে সমস্যা, ওই সমস্যাটা আমি মনে করি যে হঠাৎ করে রত্নাকর থেকে তো বাল্মীকি হওয়া যায় না, বা বাল্মীকি থেকেও হঠাৎ করে রত্নাকর হওয়া যায় না। তো সেই সমস্যাটা থাকবে। বিজেপিতে যারা এসেছেন তাদেরও বিজেপির ঘরানার রাজনীতি মানিয়ে নিতে অনেকদিন সমস্যা লেগেছে। একবারের জন্য যদি ধরে নিই অভিষেক ব্যানার্জি কেস জিতে গেল এবং 20 জন সাংসদ ডিসকোয়ালিফিকেশন হয়ে গেল, এইটা কি একটা দুর্ধর্ষ বাংলার রাজনীতিতে মমতাপন্থী টিএমসি ঘুরে দাঁড়ানোর জায়গা হবে? আমি এখনো বলছি যে এটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে এই কথা বলা। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, যখন ঋতব্রত শিবিরের বিষয়টা যদি আমরা বলি, ওখানে আমরা দেখলাম যে ঋতব্রত শিবিরেরই জয় হয়েছে, যদি ওটা একটা নিম্ন আদালতে হয়েছে, এটা উচ্চ আদালতে গিয়ে এই বিষয়টা হবে। এখন খুব তাড়াহুড়ো হয়ে যাবে যতক্ষণ না আদালত ভার্ডিক্ট দিচ্ছে। আদালত যে ভার্ডিক্ট দেবে এর কোনো তো গ্যারান্টি নেই। কিভাবে দুপক্ষের আইনজীবীরা সওয়াল জবাব করবেন, তারা কি এভিডেন্স দেবেন, তার কি প্রেক্ষাপট থাকবে, যুক্তি, সমালোচনা, পাল্টা আলোচনা, এগুলো কোর্টের মধ্যে কি হবে, কোন বিচারপতির বেঞ্চে গিয়ে পড়বে, তা তিনি কিভাবে বিষয়টাকে দেখছেন, অনেক কিছু এটা ডিপেন্ড করছে। তারপরেও আমি একটা কথা বলি, তারপরেও যদি সরকার, আমি কেন্দ্র সরকারের কথা বলছি, তারপরেও কেন্দ্র সরকার যদি মনে করে এই সিদ্ধান্ত হয়নি, কেন্দ্র সরকারের হাতে এই ক্ষমতা আছে, তারা রিজলিউশন এনে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। অতীতে আমরা বহু ঘটনা দেখেছি যে সুপ্রিম কোর্টের বিষয়গুলো যে আমাদের লোকসভা রয়েছে সেখানে কিন্তু ওরা রিভার্ট করে দিয়েছে, ওটাকে পাল্টে দিয়েছে, মানেনি। কিন্তু এই সরকার সেটা করবে কিনা আমি তো সেই গ্যারান্টি দিতে পারি না। এখন এটা খুব প্রিলিমিনারি স্টেজে আছে, এখনই বলে দেওয়া এটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে যে এই 20 জনের সাংসদ পদ বাতিল হয়ে যাবে, 20 জনের সাংসদ পদ বাতিল হয়ে যাবে এবং নির্বাচন হবে। আমি এর সঙ্গে আরেকটা কথা জুড়ে দিই, আমি যদি ধরেও নি যে সত্যি সত্যি হয়ে গেল, 20 জনের সাংসদ পদ বাতিল হয়েও গেল যদি, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই ক্ষমতা আছে যে ওই 20 জনকে জিতিয়ে নিয়ে আসবেন? আমার তো মনে হয় না তার এই ক্ষমতা রয়েছে। এবং ঋতব্রত শিবির যদি ওরাই এখন অরিজিনাল তৃণমূল হয়, তারাও যে ওখানে প্রার্থী দেবে এবং প্রার্থী জিতিয়ে নিয়ে আসবে, সেই গ্যারান্টিটাও তো দেওয়া যাচ্ছে না।
পঙ্কজা, শোনা যাচ্ছে এনসিপিআই এর মধ্যে তুমুল ঝগড়া লেগেছে 20 জন সাংসদের মধ্যে, তার মধ্যে আবার কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বেরিয়ে গিয়ে একটা বহুজন এনসিপিআই বলে আলাদা পার্টি তৈরি করেছে, আপনার মন্তব্য? না দেখুন, যে দলের কোনো নেতা থাকে না, সিঙ্গেল নেতা, কারণ বিজেপি এখন বলতে গেলে সুপ্রিম আমরা সবাই জানি নরেন্দ্র মোদীর কথাই শেষ কথা, অমিত শাহের কথা শেষ কথা, এরা দুজন, বাদ বাকি সবাই আলাপ আলোচনা করে বিজেপিতে সিদ্ধান্ত হয়, একতরফা কেউ সিদ্ধান্ত নেন না, কিন্তু এরাই যে কোনো সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যান। তো এই দলের মাথাকে, এই দলের থেকেও মাথা নেই, একটা ছন্ন ছাড়া একটা গোষ্ঠী। কখনো কাকলি ঘোষ দস্তিদার মাথা হওয়ার চেষ্টা করেছেন, কখনো সুদীপ বাবু মাথা হওয়ার চেষ্টা করেছেন, কখনো শতাব্দী মাথা হওয়ার চেষ্টা করেছেন, আর কেউ করেছেন কিনা আমি জানি না। তো এটা একটা ছন্ন ছাড়া একটা গোষ্ঠীর মতো আছে, ফলে এই দলে নানা মুনির নানা মত তো হতেই পারে। আবার আপনাকে বললাম যে 3-4জন মুসলিম, 3জন মুসলিম সাংসদ আছেন, তারা বলছেন যে তারা বিজেপির সঙ্গে থাকবেন না, এনডিএর সঙ্গে থাকবেন না। এদের ছন্ন ছাড়া অবস্থা, ভোটের পর এরা শুধুমাত্র বাঁচার তাগিদে, এখন যেটাকে এনডিএ বলছেন, এনসিপিআই বলছেন, এরা আমার মতে বাঁচার তাগিদে সেইখানে গিয়েছেন। বাকি এদের ছন্ন ছাড়া তো হবেই, এটা তো নিশ্চয়ই কোনো রেজিমেন্টেড পার্টি ছিল না। এবং কংগ্রেস ঘরানার রাজনীতিতেও আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তুলনামূলকভাবে একটু বেশি হয়, যেহেতু এরা রেজিমেন্টেড পার্টি নন। তো স্বাভাবিকভাবে এদের সেই জিনিসটা আছে, এবং নানা মুনির নানা মত, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা সেন্টিমেন্ট আছে, প্রত্যেকের নিজস্ব পলিটিক্যাল অ্যাম্বিশন রয়েছে, সেই জায়গায় সংঘাত তো হতেই পারে, অসুবিধার কিছু নেই। পঙ্কজা, এনসিপিআই পার্টির যে অরিজিনাল মালিকরা শোনা যাচ্ছে তারা নাকি এখনো বিজেপি থেকে টাকা পায়নি, এই জন্যই এই পুরো ঘটনাটা পাকাচ্ছে ওরা। টাকার বিষয় কোথা থেকে আমি আসছে আমি জানি না, বা এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে তাদের দলে 20 জন সাংসদ জয়েন করবেন, তার জন্য আন্ডার দ্য টেবিল ডিল হবে। কারণ এই ধরনের ডিল যদি হয়ে থাকে, হয় না আমি এ কথা বলছি না, যদি হয়ে থাকে তাহলে এটা আন্ডার দ্য টেবিল ডিল। আর এটার কতটা লিগ্যালিটি রয়েছে, কতটা মানে ইমোরাল মোরাল রয়েছে, সেটা নিয়ে তাহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিল পাস করানোর ক্ষেত্রেও সংসদে টাকার বিষয় অনেক সময় এরকম অভিযোগ থাকে। যদি তারা এরকম দাবি করে থাকেন, এনসিপিআই এর যারা আদি মালিক বলছেন, যাদের ওই হাওড়া শালকিয়ায় যাদের অফিস টফিস রয়েছে বলে আপনি যাদের দিকে হয়তো ইঙ্গিত করছেন, এই ধরনের কাজ যদি তারা করেন, তারাও ফাঁসবেন, তারাও কিন্তু অনৈতিক ভাবেই হবে। আর যেটা আপনি এর আগে বললেন বহুজন সমাজবাদী পার্টির কথা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ওটা হয়তো তাদের এসসি যে মোর্চা রয়েছে, বিভিন্ন পার্টির তো এসসি মোর্চা থাকে, আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে তিনি মায়ের সাথে কোনো বিদ্রোহ করেননি, তিনি এসসি মোর্চাটা করছেন। যদি কেউ নির্দলীয় হয়ে দাঁড়ায়, আপনার ব্যক্তিগত কি ধারণা, জিততে পারবে? একজনও জিততে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বটবৃক্ষটা ছিল সেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এদের নিজের এলাকায় প্রত্যেকের খুব একটা ভাবমূর্তি ভালো নেই, প্রত্যেকের কথাই বলছি আমি, 20 জনের কথা বলছি। আজকে যদি প্রত্যেকের ভাবমূর্তি ভালো হতো, এরা তো তৃণমূল থেকে জিতে এসেছেন, এরা যতই এনসিপিআই বলুন, এনডিএ বলুন, মানুষ এদেরকে এখনো ওই এদের পুরনো অতীত দিয়েই জাজ করে। এখনো কাকলি ঘোষ দস্তিদার বললে আমরা জানি উনি তৃণমূলের সাংসদ ছিলেন, 3 মাসে তো হঠাৎ হিউজ চেঞ্জ হয়ে যেতে পারে না। এবং এরা নির্দল হয়ে যদি দাঁড়ায়, তাহলে না থাকবে বিজেপির সাপোর্ট, না থাকবে তৃণমূলের ওই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া যেটুকুন ছায়া আছে, বা তিনকে কাসাহারা, কিছুই থাকবে না। নির্দল হয়ে পশ্চিমবঙ্গে জেতা এমনিতেই খুব টাফ। সেক্ষেত্রে এরা চতুর্মুখী লড়াইয়ের মুখে পড়বেন। একদিকে বিজেপি থাকবে, একদিকে মমতার শিবির হোক বা যে কারো শিবির হোক, একদিকে বাম কংগ্রেস আইএসএফ থাকবে, মুসলিম এরিয়ায় আইএসএফ বা অন্যান্য মুসলিম পার্টিগুলো স্ট্রং আছে। অনেক জায়গায় ত্রিমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী লড়াই হবে। সেখানে এরা আমি মনে হয় এরা জমানত হারিয়ে যাবেন, এবং জমানত বেশিরভাগ মানুষের জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ওই ভোট লড়তে গেলে 25,000 টাকা দিতে হয়, ওই টাকাটাও এরা ফেরত পাবেন না। পঙ্কজা, 3 মাসে হাওয়া উল্টো বইছে, বিজেপির পক্ষে নয়। এই 20টা সিট, কটা সিট এবং কোন কোন সিট আবার টিএমসি জিততে পারে নতুন ক্যান্ডিডেট দিয়ে, এখন কার এমপির নাম আর জায়গার নাম নিয়ে এক এক করে বোঝান টিএমসির চান্স যদি 6 মাসে আবার ভোট হয়। আপনি কি মনে করেন যে 6 মাসে আবার ভোট হওয়ার কোনো চান্স আছে? না, এটা একটা এটা কাল্পনিক গল্প, এটা ন্যারেটিভ। ওই একটা ন্যারেটিভ, এটা কাল্পনিক, ওই গল্পের গুরু গাছে তোলার মতন বিষয়। আপনি বলছেন বিজেপি ভালো জায়গায় আছে, কিন্তু আমি যদি আপাত দৃষ্টিতে দেখি, অমিত শাহ, মোদি, সুনীল বানসাল, এরা একের পর এক দাবার চাল ভুল করে যাচ্ছে। এনসিপিআই আনরেজিস্টার্ড
পার্টি সেখানে নিয়ে গেল 20 জনকে, স্টুডেন্ট প্রোটেস্ট সামলাতে পারলো না, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হলো, ডিলিমিটেশন বিল পাস করাতে পারলো না, ঋতুব্রত ক্যাম্প থেকে মুসলিম এমএরা এক এক করে মমতার কাছে ফেরত চাচ্ছে, 20 জন এমপিদের নিজেদের মধ্যে ঝগড়া করছে, একের পর এক ভুল 100 দিনের মধ্যে। না না, দেখুন, এটা ভুল না সঠিক এটা তো সময় প্রমাণ করবে। যদি আমি এক এক জিনিস করে ধরি, যেটা সব থেকে বেশি চর্চার কিছুদিন আগে অবধি ছিল, যেটা ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট। সরকার দুটো জিনিস করতে পারত। এক হচ্ছে চরম লাঠিচার্জ, মানে যেটাকে দমন পীড়ন নীতি বলি আমরা, নয় সেটা, নয় হচ্ছে তাদের কথা বলা। আমি যদি দমন পীড়ন নীতি নিতে যাই, তাহলে দেশের ভিতরে দেশের বাইরে দু জায়গায় আরো বেশি সমালোচনায় পড়তাম। তার জায়গায় আমি একজন মন্ত্রীকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কাকে এনেছি? প্রহ্লাদ যোশী, তার থেকেও বড় আরএসএস এর ক্যাডার। তো এটা তো মানে কি বলবো, ওই চোর তাড়িয়ে ওই আরো বড় ডাকাত আনার মতন ব্যাপার, যদি আপনাদের পছন্দের ভাষায় আমি বলছি। তো যিনি ছিলেন তিনি কম, যদি আমি দাড়িপাল্লার মাপে বলি, একটু কম আরএসএস ছিলেন, আনা হলো আরো চড়া আরএসএস এর লোক। তো এটা হচ্ছে সেরকমই ব্যাপার আর কি। তো এতে তাদের কোনো জয় হয়েছে বলে আমি মনে করি না, যারা আন্দোলন করেছেন। এবং আন্দোলন যারা করেছেন তাদের আন্দোলন পরবর্তীকালে আপনি দেখুন যে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ধমকি দিচ্ছেন, তাদেরও তো যে একটা ফেস ভ্যালু তৈরি হয়েছিল সেটাও কিন্তু তলানির দিকে এখন যাচ্ছে। বিভিন্ন জায়গায় যখন আন্দোলন, যেটা বিজেপি বিরোধী যে স্টেটগুলো রয়েছে সেখানে যখন আন্দোলন হচ্ছে, তাদের ভূমিকা দেখুন। তো তাদের যে একটা পাবলিসিটি তৈরি হয়েছিল, তাদের যে একটা ফেস ভ্যালু তৈরি হয়েছিল, সেটাও তো ধাক্কা খাচ্ছে। এরকম সমস্ত ব্যাপারে একটা সরকার যখন কাজ করে তখন নানান রকম সুবিধা অসুবিধা থাকে, যে কাজ করে তারই ভুল হয়। আবার অনেক কিছু তারা রিভার্ট করে নেয়। আমি কিষাণ আন্দোলন মনে করি, তো ব্যাপক আন্দোলন হয়েছিল, এর থেকে বেশি বড় রকমের কিষাণ আন্দোলন হয়েছিল। শম্ভু বর্ডার সহ দিল্লির যতগুলো বর্ডার আছে সমস্ত জায়গায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল, রাবার বুলেট, আকাশে গুলি, যা যা করতে হয় একটা ইয়ে নামাতে গেলে সেটা হয়েছিল। একেবারে খালিস্তানপন্থী পতাকা উঠিয়ে দিয়েছে, সেটা আরো বেশি ম্যাসিভ ছিল। সরকার ওই যে কৃষি বিলটা ছিল সেটাকে ফেরত নিয়ে কি হয়েছে, তাতে সরকারটা পড়ে গেছে, আবার বিজেপি তো ক্ষমতায় এসেছে। ফলে একটা কাজ করতে গেলে নানান রকমের ন্যারেটিভ তৈরি হয়, নানান রকমের। এবার সরকার মনে করছে সরকার একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে এনে, এটাকে আমরা যদি বলি রাজনীতির ভাষায় বা কূটনীতির চালে, যে একটা সন্ধি হয়েছে। তো সন্ধিটা তো, এটা তো রাজনীতির অঙ্গই রয়েছে।